মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি। সেই আপডেট হচ্ছে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন, আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি খবর নিয়ে। খবরটি হচ্ছে যে শেখ হাসিনা এখন কোথায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তাদের মধ্যে খুশির বন্যা। ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ বাংলাদেশের জন্য। কেন? ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা সুখবর। এটা একদিক দিয়ে ভালো যে অন্তত শেখ হাসিনাকে আর এক দফা মার দেয়া, এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য, এটা প্রাপ্য, কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। তাই আলমগীর গঙ্গদের সময় শেষ বিএনপি থেকে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে। ডক্টর ইউনুস একদম জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে, বুঝছেন? ডক্টর ইউনুস তো খেলাটা খেলে দিছে, এটার অপেক্ষায় ছিলাম না যদিও, কিন্তু ডক্টর ইউনুস খেলাটা দেখে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে হতাশ হয়ে ফেলেন বিএনপির প্রতিনিধি দল। সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন, এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরো লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওই সময় কেউ ছাড় পায়নি। তাহলে আমাদের মাসুদ কামাল সাহেব বা জাহিদ সাহেব এত কথা বলছে, আপনারা বলছেন তার বিরুদ্ধে বলেছে, তাদের কিছু বলেনি কেন আওয়ামী লীগ? প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা এখন কোথায়? একটা সূত্র বলছে, আমি সংবাদ মাধ্যমের ভাষায় কথা বলছি, একটা সূত্র বলছে যে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও এর সত্যতা যাচাই করতে পারেনি। যে সংবাদ মাধ্যমটি এটি বলছে সেটি বলছে। তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে সংবাদ মাধ্যমটি। গত 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 300 মামলায় আসামি। এই বছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। কাজে শেখ হাসিনা আসলে কোথায়? হঠাৎ করে নতুন এমন একটা সংবাদ দেখলাম, শুনলাম, তিনি তো আসলে ভারতেই আছেন, কিন্তু বলা হচ্ছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে দেখা গেছে। আসলে সেগুলো গুজবই হবে, কারণ তিনি এখন পর্যন্ত ভারতেই আছেন এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তিনি ভারতীয় চিকিৎসায় নিচ্ছেন। এছাড়া অন্য কিছু ভাববার কোনো অবকাশ নেই। ভারতেই আছেন, ভারতেই থাকবেন এবং কড়া নিরাপত্তায় আছেন। কোথায় আছেন আজ পর্যন্ত ভারতীয় কোনো সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্বের কোনো সংবাদ মাধ্যম কোন বাড়িটাতে আছেন সেই বাড়িটার একটা ছবি পর্যন্ত তুলতে পারেননি। ছবি তুলে সংবাদ মাধ্যমকে জানাতে পারেননি এই যে দেখুন এই বাড়িতে বাংলাদেশের এক সময়ের প্রধানমন্ত্রী বসবাস করছেন। কি বিস্ময়কর নিরাপত্তা, একবার চিন্তা করুন। ভারত সরকার কিভাবে তাকে নিরাপত্তার বলয়, নিরাপত্তার চাদরে রেখে রেখেছেন। আমার তো ধারণা তিনি যে বাড়িতে বসবাস করেন তার আশপাশের হয়তো 2-1 কিলোমিটার এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটি অবাক লাগে খানিকটা, যে বিস্ময়কর লাগে যে মানুষ, অন্ততপক্ষে মানুষের মধ্যে সাপোর্টিং স্টাফ, এটা সেটা বিভিন্ন লোকজনের মধ্যে কোনো আলোচনা হয় না যে ওই বাড়িটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বাংলাদেশের। কিন্তু কোনো ক্লু নেই কোথায় আছেন তিনি। কোনো ধরনের কোনো মাধ্যম দিয়ে কোনো জানবার উপায় নেই যে এই জায়গাটায় আছেন। যদি জানবার উপায় থাকতো, আজকে মাল্টিমিডিয়ার যুগ, আজকে মূলধারার গণমাধ্যমে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত পক্ষে চলে আসতো যে শেখ হাসিনা এই জায়গাটিতে আছেন। এটি কিন্তু আজকের পৃথিবীতে অন্তত পক্ষে 2025-এর এই মারাত্মক অগ্রগামী পৃথিবীতে যে শেখ হাসিনা কোথায় আছেন 9 মাসে উদ্ধার করা সম্ভব হয়নি। এটি কিন্তু চারটিখানি কথা নয়, এটি বলবো যে ভারতের বিরাট সাফল্য। ভারত যদি চায় আসলে কত কি করতে পারে। এই যে শেখ হাসিনার অবস্থান যে জানতে দেয়নি পৃথিবীকে, বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের থেকে বড় বড় রথী মহারথী আছে, সেই রথী মহারথীরাও জানে না যে শেখ হাসিনা ভারতের আসলে কোথায় আছেন। দিল্লিতে আছেন
নাকি ভারতের অন্য কোনো শহরে আছেন কেউ জানে না, কিন্তু তিনি ভারতে আছেন এবং চিকিৎসা নিয়ে যেটি বলা হচ্ছে তিনি আসলে ভারতেই আছেন, ভারতেই চিকিৎসা নিচ্ছেন। আজ পর্যন্ত তার একটা ছবি প্রকাশ হয়নি, আজ পর্যন্ত তার একটা ভিডিও প্রকাশ হয়নি। খানিকটা কিন্তু বিস্ময়কর, আমি তো বিস্মিতই হচ্ছি। আমি এই কারণেই বলছি, এই অর্থেই বলছি, আজকে 2025-এ আমরা অবস্থান করছি, কিন্তু প্রযুক্তির উৎকর্ষতার সর্বশ্রেষ্ঠতম যুগে। জানি না এর থেকে প্রযুক্তি আর কি শ্রেষ্ঠ হবে আরও 100 বছর পর বা 50 বছর পর আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আমি জানি না। কিন্তু এই উৎকর্ষতার জায়গায় একটা মানুষ কোথায় আছেন সেটি জানা যাচ্ছে না। এই যে সম্প্রতি এই আজকেই যেটি জানলাম যে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এটি ভুল। তিনি ভারতেই আছেন, এটি হচ্ছে সঠিক। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুখবর। টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। জানি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন, তিনি থাকতেন কি থাকতেন না এটা বলা যায় না। তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে। দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন, এটা পরিষ্কার। কেননা আমরা জানি যে গত 15 বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে শেখ হাসিনা নাম কয়বার উচ্চারণ হয়েছে? গুনে গুনে হয়তো 2-4-5 বার। আর শেখ হাসিনার মুখে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, এটা গুনে শেষ করা যাবে না। তো সেই ব্যক্তি আজকে টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় চলে আসছে। তো এটা ভালো, এটা এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই। মানুষ, বিশ্বের মানুষ জানলো যে প্রভাবশালী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেলজয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান। ফলে এটা খুব অস্বাভাবিক না 100 জনের মধ্যে থাকা, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা মেসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ করলো, যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল, ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা এটা একদিক দিয়ে ভালো, যে অন্তত কি বলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা একটু মার দেয়া যাকে বলে, সেই কাজটাই কিন্তু হলো এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য, এটা প্রাপ্য। কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা 2025 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। টাইম 100 শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনূসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে। 6টি ক্যাটাগরিতে মোট 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবী খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো, মার্কিন জনপ্রভের ইলন মাস্ক সহ 21 জন। এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না, বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল। টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে। সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দর্শক খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কে লিখেছেন? হিলারি ক্লিনটন। চিন্তা করেন শেখ হাসিনাকে নিয়ে কে লিখত আসলে? এমন কাউকে খুঁজে পাওয়া যাই তো, মানে হিলারি ক্লিনটনের লেভেলে? যাই না। হিলারি ক্লিনটন লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন পরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিনটন লিখছেন কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে। দেখেন লম্বা একটা লেখা লিখেছেন, তার সম্পর্কে কত স্টাডি না থাকলে তিনি এটা লিখতে পারতেন না। তিনি লিখছেন এর মাধ্যমে লাখ লাখ মানুষকে, যাদের 97% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারটিকে রাখতে এবং মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা একটা বাংলাদেশের জন্য সম্মান বলা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা কারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? সোজা কথা যদি আপনি ধরেন, এই নাহিদ, সার্জিস, আসিফরা এরা হঠাৎ করে কিন্তু গজায় উঠছিল, তারপর মাঝখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছে ফুল এনজয় করতেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে কয়েকজন মানুষ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এর মধ্যে কে অনলাইন কিং হিসেবে যারা আছেন, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার, তারা। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর তাদের ওইভাবে প্রভাব সবসময় কাজ করে না, মাঝে মাঝে করে, তবে আওয়ামী লীগ ইস্যুতে একটু বেশি করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে পিনাকি বা কনক সারোয়ার বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ, আসিফ, এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্যত পাত্তা দেয় নাই। কেন পাত্তা দেয় নাই? সতটা বললাম যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে, আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দ্বারা ব্যবস্থা নিতে চান, তখন সরকার শক্ত হয়। এখন এটা তো সরকারের দায়িত্ব
কে একজন বলে এটা ভাঙা ফেলে সরকার দিয়ে মানুষকে পানি খাবে, সরকারের জায়গায় কাজ করতে, এরকম নানান ইস্যু আছে। আসিফ নিয়ে আবার ইলিয়াস একটু পোস্টও দিছে। আলোচনার বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত একটা ইস্যুতে কাজ করতেছেন। আমিও মনে করি আমাদের জানা উচিত বিডিআর হত্যাকাণ্ড। বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিন পরেই ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আমাদের পিলখানা ইস্যু, তাই না? সেখানে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসাররা ছিলেন মারা গেছেন, পরিবারের অনেকে মারা গেছেন। বাট আনটিল নাও এটা নিয়ে নানান গসিপ আছে, রিয়েলিটি আছে, গুজব আছে, সত্য আছে, মিথ্যা আছে, কিন্তু আমরা জানতে চাই আসলে কি হয়েছিল, কারা করছে, এদিকে ভারতের র কানেক্টেড বা আমাদের দেশের অফিসাররা কে কানেক্টেড, নানান বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন। এইটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবত একটা কমিশন গঠন করা হয়েছিল, এই কমিশন চলছেকারী যাত্রাবাড়ি টাইপের দাবি হচ্ছে ইলিয়াস। গত কয়েকদিন যাবত প্রেশার ক্রিয়েট করছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ ফুটাল বিডিআর পরিবারকে বা বাংলাদেশের জন্য। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। আপনি একটা শব্দ খেয়াল করবেন, করতেই। এই প্রত্যয়, যারা বাংলা গ্রামার জানেন, এই প্রত্যয় কখন যোগ করি? আমি যাবই, যাই হোক ভাই আমি যাবো, আমি খাবোই, আমি খাবো, খাইতেও পারি, নাও খাইতে পারি, এটা মাইন্ড চেঞ্জের সুযোগ আছে। আমি খাবোই মানে কি? আমি খামোই, নো আদার অপশন, ওয়ান এন্ড অনলি অপশন। ডক্টর ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, মানে কি পরিমাণ তিনি এটারে গুরুত্ব দিয়েছেন। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই। আবারও এই প্রশ্ন লাগাইছেন যে আলাদা কোনো কিছু নাই, সঠিক রিপোর্ট আনতে হবে। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। কারা মারছিল? নিজেদের অফিসারদেরই। মানে আপাতত রাইট নাও আনটিল এখানে বিডিআর সদস্যরা এখানে মানে কনভিক্টেড আছেন, অপরাধ হিসেবে কিন্তু চিহ্নিত আছেন। বাট সঠিকটা কি, কেন, কি করছিল, এগুলো জানার জন্যই তদন্ত কমিশন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যে কোনো মূল্যে এটার রহস্য মানুষ জানতে চায়। আমরা যে দেখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান, যে তদন্ত কমিশনের খুবই উচ্চ পর্যায়ের যারা তারা। তো আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে জানিয়েছেন তারা। যেহেতু 16 বছর আগের ঘটনা, অনেকের সাথে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, তো তারা এটাকে সমন্বয় করে তারা ট্রাই করছে। তো তাদের বক্তব্য, ডিসিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পনা ছাড়া এই কাজটা সফল হয়নি। তো কারা কলাকুশলী, কারা পেছনের কারিগর, এটা শেকড় তারা খুঁজে বের করার প্রধান উপদেষ্টার নির্দেশ আছে। তো সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত এই ইস্যুতে কাজ করছেন, অন্যদের কনসেন্ট্রেশন পাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কনসেন্ট্রেশনটা আজকে আসছে। ইভেন এটা একটা গুরুত্ব তৈরি করবে। আমরাও চাই ঘটনার সত্যতা জানতে, আসলে কি আসলে ঘটনাটা। যারা নিরপরাধ তাদের অবশ্যই মুক্তি চাই, যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হতে হবে। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন, জামাত আমাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে। বন্ধু হিসাবে হোক, প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক, জামাতই হবে বিএনপির আসল বন্ধু। সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত। বিএনপি ঐক্যবদ্ধ, এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক। এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে। দর্শক, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন, যেই গুলমাল কথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই। আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আলমগীর গংদের সময় শেষ বিএনপি থেকে। বিএনপিতে চলে আসবে তারুণ্য নেতারা, যারা দেশপ্রেমী নেতা, ভারত বিরোধী নেতা, তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে, চরিত্রে, ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফেরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া। 1991 আমি প্রথমবার ভোটার, 1991 সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি। সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে 1991 134টা আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে। অপরদিকে আওয়ামী লীগ 100 আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় রানার্স আপ। তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির এরশাদ জেলে থেকে 35টি আসন পেয়ে। চতুর্থ হয়েছিলেন জামাত 18টি আসন পেয়ে। 134-এর সাথে 18 যোগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে 151 ক্রস করে। কিন্তু সেদিন
জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি, এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন 1991 সালে। কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজীল্যান্ডে। সেখানে গিয়ে তখনকার সেনা প্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।